অদ্ভুত দেখায়। হঠাৎ তার মনে হলো বাঁশঝাড়ের ভেতর শুকনো বাঁশ পাতার উপর কে যেন মচমচ করে হাঁটছে। কি কি ওখানে? চারপাশ থেকে শত শত ফিসফিসানি শব্দ ভেসে আসতে লাগলো। মনে হলো বাঁশের গা থেকে অসংখ্য অদৃশ্য মুখ বেরিয়ে এসে একসাথে হাসছে আর বিড়বিড় করে কিছু মন্ত্র জপ করছে। মাংস, রক্ত, আলো নিভে যা। কার্তিক মাস। কুয়াশা তখন কেবল জাঁকিয়ে বসতে শুরু করেছে। রূপপুর গ্রামটি এমনিতেই একটু নির্জন। তার ওপর গাঁয়ের উত্তর মাথার বাঁশঝাড়ের রাস্তাটা রাতের বেলা এক অদ্ভুত আঁধারে ডুবে যায়। লোকে বলে ওখান দিয়ে সন্ধ্যার পর একা যেতে নেই, কিন্তু সমীর সে কথা শোনেনি। শহর থেকে গ্রামের বাড়িতে ফিরতে ফিরতে তার রাত প্রায় 10:30 বেজে গেল। সমীরের হাতে একটা সাধারণ টর্চ লাইট। কুয়াশার কারণে টর্চের আলো বেশি দূর পৌঁছাচ্ছে না। মনে হচ্ছে আলোর রশ্মিটা যেন ঘন সাদা বাষ্পে আটকে যাচ্ছে। ধুর, বাসটা আজই খারাপ হতে হলো। এই আঁধার রাতে এতটা পথ হেঁটে যেতে হচ্ছে। গ্রামটাও এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কেন? একটা লোকও নেই পথে। কথাটা বলেই সমীর পকেট থেকে মোবাইলটা বের করল। কোনো নেটওয়ার্ক নেই। স্ক্রিনের আলোয় চারপাশটা আরও অদ্ভুত দেখায়। হঠাৎ তার মনে হলো বাঁশঝাড়ের ভেতর শুকনো বাঁশ পাতার উপর কে যেন মচমচ করে হাঁটছে। কি কি ওখানে? রহমত চাচা নাকি অন্য কেউ? রসিকতা করবেন না বলে দিচ্ছি। কোনো উত্তর এলো না। শুধু এক ঝলক ঠান্ডা বাতাস সমীরের ঘাড় ঘেঁষে চলে গেল। বাতাসের সঙ্গে ভেসে এলো এক অদ্ভুত গন্ধ, পচা কাদা আর পুরনো চন্দনের একটা মিশ্রণ। সমীর পা চালিয়ে হাঁটতে লাগল। কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে একটা পুরনো বটগাছের নিচে সে দেখতে পেল একজন বৃদ্ধা বসে আছেন। বুড়ির মাথা নিচু, পরনে ময়লা সাদা শাড়ি, আর শরীরটা কুয়াশার মধ্যে প্রায় আবছা হয়ে আছে। সমীর প্রথমভাবে চমকে উঠলেও একটু আশ্বস্ত হল। কমসে কম একটা মানুষ তো দেখা গেল। দাদি, এই এত রাতে এখানে বসে আছেন কেন? ঠান্ডা লেগে যাবে তো। আপনার বাড়ি কোথায়? আহা বাবা, আমার যে বড্ড খিদে পেয়েছে রে, আর পা দুটো উঠাতে পারছি না। আমাকে একটু তোর বাড়ি পর্যন্ত নিয়ে যাবি বাবা? আপনার বাড়ি কোন পাড়ায়? আমি তো পূর্ব পাড়ায় যাব। তোর পথের পথেই রে বাবা, এই বাঁশঝাড়টা পার করে দিলেই হবে। সমীর অবচেতনভাবেই টর্চের আলোটা বুড়ির মুখের দিকে তুলল। আর আলোটা পড়তেই সমীরের বুকের রক্ত যেন জমে হিম হয়ে গেল। বুড়ির চোখে কোনো মনি নেই। দুটো চোখ একদম কুচকুচে কালো গর্তের মতো। তার চামড়া কুচকানো নয়, মনে হচ্ছে শুকনো মাটির মতো ফেটে ফেটে যাচ্ছে। আর সবচেয়ে ভয়াবহ বিষয়, বুড়ির কোনো ছায়া মাটিতে পড়ছে না। তুমি কে? তুমি মানুষ নও? সমীর ঘুরে দৌড় দিতে চাইল, কিন্তু অদ্ভুতভাবে তার পা দুটি মাটিতে গেঁথে গেল। সে হাজার চেষ্টা করেও 1 ইঞ্চিও নড়তে পারল না। যেন মাটির নিচ থেকে অদৃশ্য কিছু হাত তার পা চেপে ধরেছে। তখনই চারপাশের পরিবেশটা পাল্টে গেল, আর বুড়ি পরিবর্তন হয়ে ডাইনিতে পরিণত হল। তার হাসির শব্দ পুরো বাঁশঝাড়ে প্রতিধ্বনি তুলে কেঁপে উঠল। চিনতে পারলি না রে সোনা? তোরা তো আমাদের ভুলেই গেছিস। রাতের বাঁশ ঝাড়ে যে আলো জ্বালায়, সে আর ঘরে ফেরে না। ডাইনিটা মাটি থেকে উঠে দাঁড়ালো, কিন্তু সে সাধারণ মানুষের মতো দাঁড়ালো না। তার শরীরটা অদ্ভুতভাবে বাঁকা হয়ে ধীরে ধীরে শূন্যে ভেসে উঠতে লাগলো। সমীর ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। বুক চিরে শুধু একটা গোঙানির শব্দ বের হলো। ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আজ কত বছর পর কাঁচা মানুষের গন্ধ পেলাম রে। তোর চোখের ওই আলোটা আমি খাবো, তোর ভয় পাওয়ার শব্দটা
আমি শুনব। ডাইনিটি শূন্যে ভেসে সমীরের খুব কাছে চলে এলো। তার মুখ থেকে ভেসে আসছে সেই পচা কাদা আর গলিত মাংসের বীভৎস গন্ধ। সে তার প্রকাণ্ড লম্বা হাত দুটো বাড়িয়ে দিল সমীরের বুকের দিকে। হঠাৎ করেই বাঁশঝাড়ের চারপাশের বাতাসের গতি বদলে গেল। চারপাশ থেকে শত শত ফিসফিসানি শব্দ ভেসে আসতে লাগলো। মনে হলো বাঁশের গা থেকে অসংখ্য অদৃশ্য মুখ বেরিয়ে এসে একসাথে হাসছে আর বিড়বিড় করে কিছু মন্ত্র জপ করছে। মাংস, রক্ত, আলো নিভে যাক, আধার আসুক, ওকে ছেড়ে দিস না, টেনে নে বাঁশঝাড়ের গভীরে। সমীরের চোখের সামনে সবকিছু ঘোলাটে হতে শুরু করল। সে দেখতে পেল তার নিজের বাড়িটি যেন চোখের সামনে ভেসে উঠেছে। তার মা বাড়ির উঠানে দাঁড়িয়ে তাকে ডাকছে। সমীর, চলে আয় রে বাবা, ভেতরে আয়। মা, তুমি ওখানে দাঁড়িয়ে? আমি আসছি মা। এটিই ছিল ডাইনির শেষ চাল, কুহক। মায়াজাল বুনে শিকারীকে নিজের জালে টেনে নেওয়া। সমীর যদি সেই মায়ায় পা বাড়িয়ে ডাইনির দিকে এক ধাপ এগোয়, তবে সে আর কোনো দিন মানুষের জগতে ফিরতে পারবে না। সমীরের চোখ বন্ধ হয়ে আসছে। সে ডাইনির বাড়িয়ে দেওয়া লম্বা নখওয়ালা হাতটার দিকে এক পা বাড়াল। সমীর, চোখ বন্ধ কর, আলো দেখবি না। আয়াতুল কুরসি পড় সমীর, সামনে যাস না। হঠাৎ একটা লণ্ঠনের তীব্র আলো আর রহমত চাচার হাঁক ডেকে ওঠার শব্দে ডাইনির তৈরি মায়াজাল কাঁচের মতো চুরমার হয়ে ভেঙে গেল। রহমত চাচা ছিলেন গ্রামের পুরনো মাতব্বরের লোক, যিনি এই বাঁশঝাড়ের ইতিহাস ভালো করেই জানতেন। তার হাতে ছিল একটি বিশেষ ধাতুর তৈরি দণ্ড আর একটি পুরনো ফানুস লণ্ঠন। রহমত চাচা দৌড়ে এসে সমীরের সামনে দাঁড়ালেন এবং সজোরে মাটিতে ধাতুর দণ্ডটি ঠুকে দিলেন। দূর হ কুহকিনী, আজ আর কোনো রক্ত পাবি না তুই। এই ছেলের মাথায় মায়ের দোয়া আছে, সরে যা। রহমত, তুই আবার এলি? কতদিন আর ওকে বাঁচাবি? এই বাঁশ ছাড় আমার, এই আধার আমার। ডাইনিটি বিকট শব্দে চিৎকার করে উঠল। তার চোখ থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। লণ্ঠনের আলো আর ধাতব দণ্ডের শব্দে সে যেন আর টিকে থাকতে পারছিল না। বিকট এক বাতাসে পুরো বাঁশঝাড় দুলতে লাগল, আর নিমেষের মধ্যে ডাইনিটি কালো একঝাঁক বাদুড়ের রূপ নিয়ে উঁচু বাঁশঝাড়ের আধারে মিলিয়ে গেল। বাতাস থমকে গেল। চারপাশ আবার নিঝুম, শান্ত। সমীর মাটিতে ধপাস করে বসে পড়ল। তার শরীর ভয়ে ও ক্লান্তিতে থর থর করে কাঁপছে। রহমত চাচা তাকে ধরে তুললেন। রহমত চাচা, ওটা ওটা কি ছিল? আমাকে মেরে ফেলতো। ওটাই গ্রামের পুরনো ডাইনি, কুহকিনী। 100 বছর আগে এই বাঁশ ছাড়ি ওকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। টর্চের দিকে তাকিয়ে, আমার টর্চ লাইটটা নিভে গেছে চাচা। টর্চের আলো নিভেছে ভালোই হয়েছে সমীর। এই বাঁশ ছাড়ে কৃত্রিম আলো জ্বালানো মানেই ওকে আমন্ত্রণ জানানো। এবার আমার লণ্ঠনের পেছনে পেছনে চুপচাপ হেঁটে চল। পেছনের দিকে ভুল করেও আর ফিরে তাকাবি না। কিন্তু সমীর টের পেল বাঁশঝাড়ের একদম ওপরের সরু ডালগুলো থেকে এখনো দুটো জলজলে মণিহীন কালো চোখ কুয়াশার ভেতর দিয়ে তাদের ওপর নজর রাখছে, অপেক্ষা করছে আরেকটি নিঃসঙ্গ রাতের, আরেকটি অসাবধান পথিকের জন্য।